একের পর এক ঘটনায় বাংলাদেশকে আর কত নিচে নামাবেন মোহাম্মদ ইউনূস। ইউনূস কি করলেন? তার দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতিকে তিনি অপমান করলেন। এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে ফেঁসে যান ডক্টর ইউনূস। রেগে গিয়ে যুদ্ধর ডাক দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আবারও দেশে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। ক্ষমতার চেয়ার নিয়ে আবারও টানাটানি হচ্ছে। তাহলে কি ক্ষমতা পেয়ে যাচ্ছে শেখ হাসিনা রাষ্ট্রপতির এই পদক্ষেপে? একজন উপদেষ্টা হয়ে তিনি কি রাষ্ট্রপতির থেকেও বড় হয়ে গিয়েছেন? কার মদতে, কোন সাহসে তিনি রাষ্ট্রপতিকে অপমান করলেন? জাতিসংঘ থেকে তদন্ত করে বলতেছে যে ওরা অপরাধী, কিন্তু একটা মানুষ পাইছেন এত বড় দলে, যে দল তারা দাবি করে দেশের অর্ধেক লোকই তাদের সাপোর্ট করে। আসলেই কিন্তু আমাদের অনেক ভুল হয়েছে, আমরা অনেক অপকর্ম করছি। দিছে একদম জায়গা মতো মাইরা দিছে, আর এই মারাটা খুবই জরুরি ছিল। তবে আমি আজকের দিন পর্যন্ত একটা জিনিস বুঝি না, যে পোলা পিঠার মতন চিতই পিঠার মতো ছোট্ট একটা মেশিন লাগাইয়া দেন, তেনি তার সাথে যারা আছে সবার 12টা বাজে যাবে। দর্শক, নতুন আরো এক মোড় আজকে দেখলো বিশ্ববাসী, ন্যাংটা করে ছেড়ে দিচ্ছেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। যে দেশের অবস্থা ভালো না, দেশ কাদের খপ্পরে পড়েছে আপনারা অনুমানও করতে পারছেন না, বুঝতেও পারছেন না। আমি যখন সবসময় ভালো না বলি, তখন কিছু মানুষ, লাল বাহিনীর কিছু মানুষ, লাল বদর বাহিনীর কিছু মানুষ আমাকেই গালিগালাজ করেন। এই সমন্বয়কদের এগেইনস্টে কিংবা ডক্টর ইউনূসের এগেইনস্টে তারা কি রাজপথে নামছে? আপনি ভাবতে পারেন, মানে বর্তমান বাংলাদেশের সাধারণ জনগণ তারা কি নিজের মুখে বলতেছে যে শেখ হাসিনার আমলে তো ভালো ছিল, কিংবা শেখ হাসিনার প্রতিটি কথাই তো সত্যি হয়ে যাচ্ছে? মানে কি? হ্যাঁ, সবকিছুই সত্য হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা উঠেছে। রাষ্ট্রপতিকে নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নেমেছে, রাষ্ট্রপতির পদত্যাগ চাচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপতিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটা সিদ্ধান্ত নেন, এবং এই সিদ্ধান্তটি নেওয়ার পর সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে রাষ্ট্রপতির কথা শুনে। অন্যদিকে ডক্টর ইউনূসও কিন্তু এক প্রকার বিপাকে পড়েন। গাইজে এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয় রাষ্ট্রপতি এই হুঙ্কারটি দেওয়ার পর, অন্যদিকে দেশের এই পরিস্থিতিগুলো কীভাবে স্বাভাবিক হবে এইটাও কিন্তু দেখতে পারবেন। আসুন আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো কিন্তু আপনারা মিস করবেন না, অনেক তথ্য জানতে পারবেন। বাস্তবতা আপনাকে মানতে হবে। বর্তমান এই বৈষম্য বিরোধীর সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা কিংবা যেই সমন্বয়করা জড়িত ছিল, তারা কেন বর্তমান সার্জিস আর হাসনাতকে আপনার পেটাতে চাচ্ছে? কেন মনে করেন নিজেদের ভিতরে বর্তমান এই সংঘর্ষ? কেন আপনার একের পর এক এই আপনার বৈষম্য বিরোধীরা আপনার এই সার্জিস আর হাসনাতকে প্রতিনিয়ত মানে পেটানোর জন্য ব্যাকুল হয়ে গেছে? আপনি অনেকটা এইভাবে যদি বলি আসলে খারাপ হবে না, যে তাদের হাত চুলকাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার এই দুইটাকে এই সাধারণ শিক্ষার্থীরা না পেটাবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এদের সংগ্রাম শেষ হবে না। তো কেন আসলে নিজেদের ভিতরে এই কামড়াকামড়ি? আমি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, এরা যে বর্তমান একে অপরকে ধমক দিচ্ছে কিংবা এই যে হংকার দিচ্ছে পেটানোর, এটার আপনার পিছনে মূল একটাই রহস্য, যে ক্ষমতা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান আপনার সরকারি নির্বাচন করতে চায়, কিংবা এরা সংসদে বসতে চায়, এবং কে হবে কোন এলাকার এমপি, কে হবে চেয়ারম্যান, কে হবে আপনার মেম্বার, বর্তমান এগুলা নিয়ে আসলে নিজেদের ভিতরে কামড়াকামড়ি, মানে ক্ষমতার লোভ। কে হবে আপনার বাজারের মনে করেন কি বলে এই কমিটির মনে করেন সভাপতি, কে কোন আপনার সাইড খাবে, এগুলা নিয়ে বর্তমান মারামারি। এই ছিল আপনাদের কোঠা নিয়ে, না? আর এটাই হচ্ছে আপনাদের আসল রহস্য। মানে এখন এমপি হবে কে, মন্ত্রী হবে কে, মেম্বার হবে কে, চেয়ারম্যান হবে কে, ভাইস চেয়ারম্যান হবে কে, না ডিস্ট্রিক্ট পর্যায়ে, থানা পর্যায়ে কে কোন নেতা হবে, বর্তমান এগুলো নিয়ে কি নিজেদের ভিতরে ফাটাফাটি লেগে গেছে। তো যেই কথাটা আসলে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সাধারণ মানুষ, দেখেন শুনেন একটা কথা বলি, আমরা বাঙালি, মানে আমরা আবেগের বসে আইসা আসলে বিবেক হারায়া পরে দেখা যায় নিজেদের গোয়া নিজেদের মনে করেন থাপড়াই। তো এই থাপড়াতে যাতে না হয় তাই বলবো, যখন আমাদের বাংলাদেশে নির্বাচন হবে
আপনার একটা ভোট মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার একটা ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, তবে এটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি কাদেরকে দিচ্ছেন। গত 5 বছর মানে এরা আপনাকে বা আপনার পরিবার, আপনার প্রতিবেশী বা দেশটাকে এদের মোতাবেক মনে করেন পরিচালনা করবে, যেখানে এরা সমন্বয়ক অবস্থায় থাকা অবস্থায় বাংলাদেশে বর্তমান নিজেদের ভিতরে কে হবে এমপি মন্ত্রী নিয়ে মনে করেন মারামারি ফাটাফাটি একের পর এক মনে করেন এই ধরনের হংকার দিচ্ছে। আর এরা যদি সরকারে বসতে পারে আপনার ভোটের মাধ্যমে, তাহলে ভাবেন একটাবার যে আপনার প্রতি কি যাবে। কিংবা শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে ভাই চাহিদা একদম মানে নিম্নমানের দ্রব্যমূল্যের দাম, তারা এটাকেই মনে করেন কন্ট্রোল করতে পারে নাই। আর এরা যদি সরকার গঠন করে যেখানে নিজেদের ভিতরে একতা নাই, মানে নিজেদের ভিতরে মনে করেন ফাটাফাটি, একে হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান বা ইত্যাদি মনে করেন বিষয়গুলো নিয়ে, আর এরা যদি হতে পারে তাহলে ভাবেন তো বাংলাদেশে কি হবে। এই আপনার 6 মাসে বা 7 মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আপনার সংস্কার করতে পারে নাই। আর এরা যদি দল গঠন করতে পারে তাহলে আপনার আমার কিংবা দেশের উইটা মারা সারা আকাশ ভরা শুধু তারা দেখবেন মনে করেন রাতে শুয়ে শুয়ে, এটা ছাড়া আর কিচ্ছু করা থাকবে না। মাথায় রাখবেন আপনি যখন ভোট দিবেন তখন একটু চিন্তা ভাবনা করে দিবেন, কেমন ওই যে আবেগের বসে এসে বিবেক হারাইয়া পরে জানে আপনার ফস্তাতে যাতে না হয়। কারণ আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। আগামী দেশটা কে পরিচালনা করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারে যে বাজার আছে, এরা বাংলাদেশটাকে কিঞ্চিত পরিমাণ দেখান তো বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে শান্তি ফিরায় নিয়ে আনতে পারে নাই। উল্টা কি হয়েছে, বাংলাদেশের ডাকাতি, হামলা, মামলা, চাঁদাবাজি, যারা নাকি ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন লুটপাট, একের পর এক এই ধরনের অরাজকতা প্রতিনিয়ত মনে করেন সৃষ্টি করতেছে। আর এরা যদি মনে করেন সরকার গঠিত করে তাহলে দেশটার কোন জায়গায় যাবে ভাবতে পারছেন? এরা এখন পর্যন্ত বাংলাদেশে আপনার চাঁদাবাজি মনে করেন কন্ট্রোল করতে পারে নাই, ডাকাতি মনে করেন কন্ট্রোল করতে পারে নাই, একের পর এক মনে করেন আপনার এই বাস গাড়ির মতো ঘটনায় আপনার কি মা বোনদের ইজ্জত পর্যন্ত মনে করেন সেফ না। আপনি হয়তো বা অনেক প্রবাসীরা দেশে থাকে না, তাদের আসলে বাসায় পুরুষ পোলা থাকে না, তাদের মা বোনদের বাজার সদাই করতে যেতে হয়। তো আপনার পরিবার ওই সেফটিটা পাবে? বলেন পাবে না ভাই, কে দিবে? আর এই বাংলাদেশে তো বিচারও হবে না রে ভাই, কারণ আপনার পরিবার থেকে ওই সমন্বয়কর কিংবা এদের বৈষম্য বিরোধী আন্দোলনে একজনকে থাকতে হবে। তাও কি সাধারণ পর্যায়ে থাকলে হবে না, আপনাকে উচ্চ লেভেলে থাকতে হবে। তাহলে আপনার পরিবার, একান্ত আপনার পরিবার মনে করেন সেফ থাকবে। বুঝতে পারতেছেন এরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি একটা কথা বারবার বলি যে এই সমন্বয়করা, এদের দ্বারায় বাংলাদেশে উন্নয়ন তো দূরে থাক ভাই, প্রতিনিয়ত দেশটা রসাতলে যাচ্ছে। আপনার এই বাংলাদেশের সেনাবাহিনী স্যাংশন খাইলো, বাংলাদেশের সেনাবাহিনী আপনার শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না, কিংবা বহির্বিশ্বে থেকে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে আপনার 1 টাকা পর্যন্ত আর্থিক কোনো সহায়তা আসবে না। আপনি ভাবতে পারেন দেশটা কোথায় যাচ্ছে? আর এই দেশটাকে কে বা কারা পরিচালনা করতেছে? ভাবেন একটাবার ভাই। তাই আমি বলবো যে আপনার একটা ভোট যখন নির্বাচন হবে, আপনার ওই যে 2, 4, 500, 1000 টাকার লোভে বা ওই যে চাটা খাওয়াইবো, বিড়ি সিগারেট খাওয়াইবো, এই টাকার লোভে আপনার পুরো জিন্দেগিটা শেষ করে দিবেন না। গত 5 বছর আপনাকে ওরা শাসন করবে, কিংবা এদের মোতাবেক আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন আপনার পরিবার যখন নাকি ঢাকায় যাবে চিকিৎসা নেওয়ার জন্য, আপনার বিভিন্ন কাজের উদ্দেশ্যে, যখন রাতে বাড়ি ফিরতে হবে, সেই আপনার রাস্তাঘাটে চলার পথে আপনার পরিবার সেফ ভাবে থাকতে পারবে তো? রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে তো? গাড়ি ঘোড়ায় উঠতে পারবে তো? কিংবা আপনার যেভাবে বাসায় থেকে স্বাধীনতা নিয়ে বের হয়েছে ঠিক তেমন ভাবে বা আপনার সুস্থভাবে বাসায় ফিরতে পারবে তো? সেই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালে সরকার দিচ্ছে তো? কি দিচ্ছে না ভাই। প্রতিনিয়ত বাংলাদেশটা রসাতলে যাচ্ছে, ডাকাতি, হামলা, মামলা। আর বর্তমানে বৈষম্য বিরোধী মনে করেন এদের যে বৈষম্য বলে, এদের নিজেদের ভিতরে তো মনে করেন বৈষম্য নাই। হ্যাঁ, মানে কে হবে এমপি মন্ত্রী, কে হবে আপনার কোন এলাকার চেয়ারম্যান, এটা নিয়ে বর্তমান এদের নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন আপনার সংঘর্ষ। কেন ভাই, কেন বলেন?
বাংলাদেশে যখন নাকি 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটে তবে থেকে বাংলাদেশে আপনারা ডক্টর ইউনূস সাহেব কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশে কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দলে কথা বলে, ছাত্ররা দলে কথা বলে, সরকার দলে এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে মনে করেন? তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে। দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে, ভালোভাবে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান। এটা পরে হট্টগোল, জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। পুলিশকার নামে পুলিশ আছে, পুলিশের হাত তো বর্তমানে বাধা দেখতেছি। তারা কিন্তু মনে করেন জনগণ তেমন সেফটি দিতে পারতেছে না। পুলিশের সামনে মারধর করতেছে, পুলিশ চুপচাপ দেখতেছে। শিল্পীরা নিরাপত্তা নাই এবং বাংলাদেশের মানুষ আমি মনে করতেছি না এই মুহূর্তে কোনো নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারতে। আমরা রাত পোয়ালে খুন খারাপে এবং লুটপাট ছিনতাইকারী অতিরিক্ত বেড়ে গেছে। সেই হিসেবে দেখা যায় দেশ কিন্তু এই মুহূর্তে আমরা মনে যতই লোক বলে যে দেশ কিন্তু এখন শান্তশিষ্ট থাকে না, দেশ কিন্তু কোনো শান্তশিষ্ট নাই। স্টাইল পাল্টাতে এই যে সোশ্যাল মিডিয়ার থেকে আস্তে আস্তে যে শিল্পীরা বেকার হয়ে যাইতেছে। আপনি ধরেন হঠাৎ করে আপনি একটা জিনিস বন্ধ করে ফেলে তো পারবেন না, কারণ যারা বিনোদন শিখেছে, যারা চলচ্চিত্র দেখে তাদেরকে ধাম করে ঘরের মধ্যে বন্ধ করে রাখলে এত বছর ধরে তাদের কেরিয়ার করেছে, তারা কি করে খাবে? তাই যে কোনো জিনিস আস্তে আস্তে আপনি বন্ধ করেন, সবই আপনি বন্ধ করেন, কিন্তু আস্তে আস্তে তাদেরকে সুযোগ দেন। ধাম করে দিলে আপনি বন্ধ করেন, তাহলে এত করে শিল্পী সমাজের লোকজনগুলো তারা যাবে কোথায়? তাদের মুখে রাস্তা করে তারা কি করে খাবে বলুন? এবং আপনার এখন তো ইনকাম তো এটাই আসলে, এটাই এখন আমরা মিডিয়া নিয়ে আসেন বর্তমানে, আপনারা সবাই জানেন। এখন মনে করেন আমাদেরকে মনে করেন আজকে দিন এই যে দেখেন ছিনতাইকারী বেড়ে গেছে, লুটপাট বেড়ে গেছে, হায়দাকার বেড়ে গেছে, আরো বাড়বে। যখন মনে করেন এদের ইয়াং ছেলে পেলে আছে, তখন মিডিয়াতে যে ভদ্র সমাজেরা আছে যারা মনে করেন সম্মানিক ভয় করে, তারা যখন দেখবেন রোজগার করতে পারবে না, তারা আস্তে আস্তে নিজেরা তো ডাকাতি করা শুরু করবে, তারা নিজেরা চিন্তাই করবে। কারণ পেটে যখন যে আছে রোজগারের জন্য তারা বাইরে যাবে। তাহলে আপনারা সন্ত্রাসী ডাকাতকে তো নিজেরাই মনে করেন বানানোর হাতিয়ার হিসেবে তৈরি করে দিতেছেন। তাদেরকে রোজগারের ব্যবস্থা না করে তারা রোজগারের রাস্তাগুলো বন্ধ করে দিতেছেন। তাহলে তারা কি করবে? একদিন দেখবেন তারা অবশ্যই এই মনে করেন জনগণের মনে করেন তারাই একদিন দেখবেন ধারালো অস্ত্র হয়ে তৈরি হয়ে যাবে, তারাই মনে করেন চিন্তাই করবে, তারাই ডাকাতি করবে। কারণ তাদেরকে সেই ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে একটা সুষ্ঠুভাবে চলাফেরা করে একটা পথ দেখে দেন আপনারা। আলম, তাহলে কি পুলিশি কার্যক্রমটা বাংলাদেশে নাই? মানে পুলিশ কি দুর্বল? পুলিশ এই মুহূর্তে দুর্বল। কেন পুলিশ দুর্বল মনে করবো? দেখেন যে কোনো জায়গায় মানে পুলিশের সামনে আমি গত কয়েকদিন আগে একটা কোন জায়গার জন্য দেখলাম যে সন্ত্রাসী পুলিশ কোর্টে থেকে নিয়ে যাইতেছে, মনে করেন তার হাত দিতে আসে, সেখানে মনে করেন তাদেরকে মুখে দৌড়ে ধাপে মারধর করা হইতেছে, পুলিশ চাইতেই দেখতেছে। আমি দেখলাম এই নরসিংদী কয়েকদিন আগে, নরসিংদী একটা কোর্টে দেখতে ঘটনা। আচ্ছা, মানুষের সবার কথা বাদ দেন, আমি হিরো আলম কোর্টে গেলাম, আপনি হলো যে একটা মামলা করার জন্য কোর্টে, সেখানে কোর্টে আমাদের উপর মারধর করা হলো। তাহলে আমি তো নিজেও নিরাপদ নেই কোর্টে। আমি জন্য আইন পুলিশেরা চাইতেই দেখছে, পুলিশের সামনে আমাকে মারধর করা হলো, পুলিশের সামনে কোর্টে আমাকে বাধা দেওয়া হলো। তাহলে আমি তো নিজেই সাক্ষী, মানুষের তো সাক্ষী নেওয়ার দরকার নেই। আমি তো নিজেই তো আইন আদালতে দেওয়ার নিরাপত্তা নাই। আমি সেই আদালতে কোর্টে বিচার করলে বিচার পাইতেছি না, তাহলে মানুষ কোন জায়গায় শান্তিতে আছে বলেন? রাইট, তার মানে কোর্টেও তো নিরাপদ না। কোর্টেও নিরাপদ। আমি তো নিজেই তো হেনস্থ শিকার হয়েছি কোর্টে তো আমার উপর হামলা করা হয়েছে, কোর্টে তো আমাকে মারধর করা হয়েছে। এই গত কিছু 5 তারিখের পরে যে আমি বগুড়ে আদালতে আমাকে মারধর করা হয়েছিল, ঠিক না? তাহলে নিরাপদ কোন জায়গায়? কোর্টে নিরাপদ, পুলিশটা চুয়া চায় থেকে দেখতেছে, কিছুই করার নেই। আলম, শেষ করে দিব, আপনি কি ডক্টর ইউনূসের দায় দেখেন তিনি আসলে কঠোর হওয়া উচিত? আসলে কঠোর হওয়া উচিত। তা আমরা তো মনে করেন যে আমরা এর আগে যে একটা 111-এ যে আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ফখরুলের সরকার, তখন যে মনে করেন তত্ত্ব সরকার যে করেন কঠোর একটা আইন নিয়েছিল যে সব পড়ায় কেমন একটা দেখাইছিল। আমরা মনে করলাম যে তত্ত্ব সরকার ডক্টর ইউনূস দিয়ে এরকম কিছু দেখবো, দেশে যেখানে অত্যাচার যে কোনো দল যাই হোক না একটা শাসন করে দেশটা একটা গঠন করবে। আমরা তো দেখতেছি আমাকে ডক্টর ইউনূস সাহেব মানে কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশে কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দলে কথা বলে,
যে ছাত্ররা দল এই কথা বলে, সরকার দল এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে? মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে। দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে, ভালোভাবে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান। এটা পরে হট্টগোল, জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। প্রথম নাম ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠিন অবস্থান নিল বিএনপি। রাজনীতিতে বড় কিছু ঘটছে, বিএনপি ধ্বংসের দিকে, বিএনপি শেষ হয়ে যাচ্ছে। বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে, বিএনপির সামনে হতাশা, কি করবে তারা বুঝতে পারছে না। এক এক সময় এক এক কথা। প্রথম দিকে তাদের স্ট্যান্স ছিল যে না, ডক্টর ইউনূস ভালো, তিনি বিশ্ববরেণ্য লোক, ডক্টর ইউনূসকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, নানান পামটাম দিয়ে কথা বলতো। যদিও আমরা জানতাম যে ডক্টর ইউনূসকে বিএনপি চায়নি, ডক্টর ইউনূসকে এনেছে শিবিরের ছেলেরা। বিএনপি বলতো যে না, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, ডক্টর ইউনূস ব্যর্থ হলে আমরা ব্যর্থ হবো। কিন্তু আমি আগেই বলেছিলাম যে না, এগুলো বিএনপি 2 নম্বরই, বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে। অনেকে বিশ্বাস করেনি, কিন্তু এখন দেখেন, এখন নাম ধরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। আওয়ামী লীগ যেরকম সুদখোর অমুক তমুক বলছে, 2 দিন পর আপনি অপেক্ষা করেন, সেম কথা বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলবে। অলরেডি শুরু করেছে কিছুটা। ব্যক্তি ডক্টর ইউনূসকে কটাক্ষ করা, তাকে গালাগালি করা, এটা হচ্ছে একমাত্র হাসিনার চরিত্র। এই চরিত্র এখন বিএনপির নেতারা পেয়েছে। ঘটনা কিন্তু ঘটছে দর্শক, এর ফল কি আমি সেদিকে আসছি। বিএনপির দুদু, যাকে অনেকে বলেন দুদুকে দুদু দাও, দুদু শিশুর মতো কথা বলছে নইলে। এই বিএনপির দুদু বলছে, কত কথাই তো বলছে যারা স্থানীয় সরকার নির্বাচন চায় তারা নাকি স্বাধীনতা বিরোধী। এখন আবার বলছেন 2 নম্বরই কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই। এর মানে ডক্টর ইউনূস নোবেল জয়ী। এতদিন সরকারকে বলছে। আমি খুশরু মাহমুদ চৌধুরী কি বলছে যে আন্দোলনকে হাইজ্যাক করে একটা গোষ্ঠী ক্ষমতায় বসেছে, বুঝছেন। এখন আবার বলছে 2 নম্বরই কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই দুদু। এর মানে কি ডক্টর ইউনূস 2 নম্বরই শুরু করছেন। ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে গালি দিচ্ছে যে নোবেল জয়ী, কিন্তু করছেন 2 নম্বরই। কারণ বিএনপি চাঁদাবাজি করতে করতে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, বিএনপি শেষ হয়ে যাচ্ছে, নিজেদের ভুলে নিজেরা শেষ হয়ে যাচ্ছে। তারা এখন মাইকে ঘোষণা দিয়ে চাঁদা চায়। ছাত্রদল মারা খাচ্ছে, ট্রলের শিকার হচ্ছে। 24-এর গণবিপ্লবে কোনো ক্রেডিট তাদের নেই, প্রমাণিত হচ্ছে সামান্য ক্রেডিট। শহীদদের তালিকা প্রকাশ করে ধরা খায়, আবার পোস্ট ডিলিট করতে হয় মির্জা ফখরুলকে। কি করবে? চারিদিকে অন্ধকার। এখন ডক্টর ইউনূসকে গালাগালি ছাড়া তো কোনো উপায় নেই। এবার যদি বিএনপি ধ্বংস হয় বা ক্ষমতা আসতে না পারে, এবার তারা আওয়ামী লীগকে দোষ দিতে পারবে না। কাকে দোষ দেবে? এই জন্য ডক্টর ইউনূসকে দোষ দেওয়ার একটা বয়ান তৈরি করছে। 2 নম্বরে কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই। খেয়াল করেন, ডক্টর ইউনূসের চরিত্র নিয়ে কথা বলা শুরু করেছে। আবার আমি খুশরু মাহমুদ চৌধুরী কি বলেছিল আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আন্দোলন হাইজ্যাক করে একটা গোষ্ঠী ক্ষমতায় বসেছে, ডক্টর ইউনূসকে বলছেন। বিএনপি এখন কতটা ডক্টর ইউনূস বিরোধী হয়েছে ক্লিয়ার। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এবছরই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ধানের শীষ বিজয়ী হয় বিএনপি ক্ষমতায় আসবে। মাঠ পর্যায়ে নেতাদের যে দৃঢ়তা তা সারা বাংলাদেশের জন্য অনুসরণীয় হবে বলে মন্তব্য করেন তিনি। শুধু এই নির্বাচন না, এর পরের নির্বাচনও নাকি জিতবে। এর মানে বিএনপির এখন নব্য পিতা ভারত বলেছে, বিএনপির স্বামী ভারত বলেছে। আওয়ামী লীগ তো ডিভোর্স হয়ে গিয়েছে বা মারা গেছে, মারা গেলে তো নতুন বিয়ে করতে হয় না, এখন ভারত নতুন বিয়ে করছে, নতুন স্ত্রী ভারতের বিএনপি। ভারত মনে হয় গ্রিন সিগন্যাল দিয়েছে, পরপর 2 নির্বাচনে বিএনপি জিতবে। এখন তারা সেটা বলা শুরু করেছে, অথচ চাঁদাবাজির কারণে জনগণ তাদের প্রতি বিরক্ত। জামাতের প্রতি, শিক্ষার্থীদের দলের প্রতি ছাত্র সমাজের গণজোয়ার। এই পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা ধানের শীষ জিতবে অমুক তমুক, এটা পাগলের পোলা। কিন্তু তারেক রহমান কিন্তু বলছেন যে না, নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে, এত সহজে ভাববেন না যে জিতে গেছি। আর যদি এবছর না হয় তাহলে নাকি তারা সামনের বছর ঈদের পর আন্দোলন করবে, এটাও আমরা শুনছি। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু বলেন শিক্ষার্থীদের একটি দল থাকা দরকার, মানে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন, তিনি নিরপেক্ষ নন। কথা ক্লিয়ার। হাসিনা আওয়ামী লীগ যেরকম বলছে ডক্টর ইউনূস নিরপেক্ষ নন, ব্যক্তি ইউনূসকে গালি দিচ্ছে, বিএনপি সেম এই কথাটা স্পষ্টভাবে বললো যে তিনি নিরপেক্ষ নন এবং তার চরিত্র নিয়ে কথা বলছে। তার পদত্যাগ এখনো বিএনপি দাবি তুলেনি। যা বলছেন পদত্যাগের দাবি তুলতে বাকি নেই। আর আপনার পদত্যাগ চাইলে আপনাদের পেটের চামড়া থাকবে না, লিখে রাখেন। জনগণ হাসিনাকে
উৎখাত করে কি আপনাকে বসাবে, দুদুকে প্রধান উপদেষ্টা বানাবে নাকি? ইউনূসের পদত্যাগ চান? পদত্যাগ চাওয়া বাকি নাই কিছু। 2 নম্বরে কোনো কিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই, তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে। মানে গালাগালি শুরু করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীরা খুব জনপ্রিয়, যদি জনপ্রিয় হয়ে থাকে তাহলে নির্বাচনে এসে তা প্রমাণ করতে হবে। আপনারা তো স্থানীয় সরকার নির্বাচন মানেন না, মানে আপনাদের মনের মতো হতে হবে সবকিছু। আমরাও ছাত্র ছিলাম, আপনারাও গণঅভ্যুত্থানে আন্দোলন করেছি, আমরা গণঅভ্যুত্থানে, ওই গণঅভ্যুত্থান ওই এরশাদের বিরুদ্ধে সেটে ফোটা গণঅভ্যুত্থান আর এটা এক না, মিলাবেন না। কিন্তু মাত্র 6 মাস যেতে না যেতেই সদ্য রাজনীতি আসা শিক্ষার্থীদের রূপায়ণ টাওয়ারে ফ্লোর, কোটি টাকার দামে গাড়ি বাড়ি, হেলিকপ্টার ব্যবহারটা কিভাবে, কে হেলিকপ্টার ব্যবহার করেছে? উপদেষ্টা হেলিকপ্টার ব্যবহার করেছে, এটা কি ছাত্রদের দোষ? ছাত্রদের ভালো সহ্য হয় না। আর এগুলো প্রোপাগান্ডা, এগুলো আওয়ামী প্রোপাগান্ডা। 300 কোটি টাকা নিয়ে হাসনাত আব্দুল্লাহ ধরা, এগুলো আওয়ামী প্রোপাগান্ডা। এগুলো এখন দুধুরা দুধ না পেয়ে এগুলো বলছে। শেখ পরিবারের হাসিনা সহ সকলেই চোর উল্লেখ করে দুদু বলেন, এমন কোনো ব্যাংক নেই যে শেখ পরিবার সেখানে চুরি করেনি। শেখ মুজিবের নাতনিও দেশে চুরি করেছেন, আবার বিদেশে চুরি করেছেন। শেখ রেহানাও বড় চোর, তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে লালন পালন করছে এবং লন্ডনে এমপি হয়েছেন, আবার সেখানেও চুরি করে পদত্যাগ করছে। এই পরিবারটি শুধু চুরি করেনি, হাজার হাজার মানুষ খুনও করেছে। বিএনপি প্রায় 2000 নেতাকর্মী খুন করেছে। তিনি আরো বলেন, বর্তমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য যে কোনো সময় থেকে খারাপ নাকি? ঘরে চুরি ডাকাতি লুটপাট হচ্ছে, আওয়ামী লীগের সময় ভালো ছিল। দর্শক, রহস্যজনক কারণে আমাদের প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপনে মরিয়া হয়ে উঠেছেন, এমন অভিযোগ এখন অনেকের মনে বা অনেকে উত্থাপন করছেন। এবং তার জন্য ইলন মাস্ককে ব্যবহার করতে গিয়ে বা ইলন মাস্কের স্টারলিংকে কাজে লাগাতে গিয়ে তিনি শপথ ভঙ্গ করছেন, অথবা তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, এমন অভিযোগ উঠতে শুরু করেছে। অনেকের মুখে এই প্রশ্ন শোনা যাচ্ছে। তার আগে তো বলে রাখি, যে নিউজটা আমি গত 5 দিন আগে ব্রেক করেছিলাম, আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, প্রধান উপদেষ্টার একটি চিঠি ইলন মাস্কের লেখা, 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বাংলাদেশে তার কাজের জন্য যে লাইসেন্স দিতে হবে তার নিশ্চয়তা দেওয়া হয়েছে বা সেই জন্য কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই জিনিসটি 5 দিন পর এসে বাংলাদেশের সব গণমাধ্যমে রবিবার প্রকাশ করা হলো বা প্রচার করা হলো। এক এক গণমাধ্যমে এক এক ধরনের হেডলাইন, কিন্তু কোথাও এই প্রশ্নটি উত্থাপন করতে দেখলাম না এই চিঠি প্রধান উপদেষ্টার প্যাডে ইলন মাস্ককে দেয়া যায় কিনা। তার কারণ এর আগে আমি বেশ কিছু প্রশ্ন তুলে রেখেছিলাম। তিনি যে 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকে যাতে লাইসেন্স দেওয়া যায় তার জন্য দ্রুত গতিতে কাজ করার যে নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটি কোন এখতিয়ারে? এই ধরনের একটি বড় কাজে তো নানান ধরনের ফর্মালিটিস রয়েছে এবং তার মধ্যে কি কি রয়েছে সেটিও আমি বলেছিলাম। তারপরে আবার একটু বলি যারা শুনেননি, সেটি হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করতে হলে যেই ক্রাইটেরিয়া অবলম্বন করে লাইসেন্সের বিষয়ে যেতে হয় বা যেই ফর্মালিটিসগুলো মেনটেন করতে হয়, প্রথমত বিটিআরসি বাংলাদেশ টেলি রেগুলেটরি কমিশন একটি গাইডলাইন তৈরি করেছে। সেটি কেবলমাত্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সেটি পাঠাবে বিটিআরসিতে। বিটিআরসি আবার সেটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য পাঠাবে। তারা আবার দেখে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে হয় কিনা আইনের মধ্যে থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আবার পাঠাবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়ে আবার পাঠাবে বিটিআরসিতে। বিটিআরসি তখন আবার সেটি পাবলিক করবে। পাবলিক করার পরে বিড করবে বিভিন্ন প্রতিষ্ঠান। আমরা ধরে নিয়েছি এখানে একটি মাত্র প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারলিংক, তারা বিড করবে, তারা আবেদন করবে। তো তারপরে তাদের সাথে যোগাযোগ হবে, তাদের সাথে বৈঠক হবে, কি পরিমাণ লাভ স্টারলিংক করবে, তার কাছ থেকে বাংলাদেশ সরকার কতটা হিস্সা নেবে বা কত পার্সেন্ট ট্যারিফ নেবে, এইগুলো চূড়ান্ত হওয়ার পরে তারপর তো একবারে চূড়ান্ত অনুমোদন লাইসেন্স দেওয়ার জন্য। কিন্তু এই কাজগুলো কতদিনের মধ্যে করা সম্ভব? এইগুলো যে প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এইভাবে ব্যক্তিগতভাবে চিঠি তার প্যাডে ইলন মাস্ককে দেওয়া যায় কিনা। আর অন্যান্য বিষয় তো আছে আমাদের এখানে, যে
বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে, তার যে গ্রাউন্ড স্টেশন সেটিকে তারা লোকাল এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারে কিনা, এরকম একটি চাওয়া বা প্রত্যাশা আমাদের সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আছে, সেটি মানতে চাইছে না স্টারলিংক। তো বিভিন্ন প্রক্রিয়া, এবং সবচেয়ে বড় যে বিষয়টি, প্রধান উপদেষ্টা গত 13 তারিখে যখন ফোনে আলোচনাটি চালালেন ইলন মাস্কের সঙ্গে, তখন তিনি কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলোর মধ্যে একটা বিশেষ জায়গা, এই জায়গাটি তো কেউ কোনো প্রশ্ন করছে না, সেটি হচ্ছে ডক্টর ইউনূস তার আলোচনায় বলছেন একটা পর্যায়ে স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বৈশ্বিক উদ্যোক্তায় পরিণত হবে। এখানে গ্রামীণ ব্যাংকের মতন কি আর কোনো প্রতিষ্ঠান কাজ করে না গ্রামীণ পর্যায়ে, একেবারে গ্রাসরুট পর্যায়ে? এখানে গ্রামীণ ফোনের মতন আর কোনো প্রতিষ্ঠান কি কাজ করে না টেলিকমিউনিকেশন সেবা দেওয়ার জন্য বা ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য? আরও তো অনেক প্রতিষ্ঠান রয়েছে মোবাইল অপারেটর হিসেবে। কেন প্রধান উপদেষ্টা বিশেষভাবে একটি দুটি প্রতিষ্ঠান, তাও সবই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ টেলিকম রিলেটেড, এবং এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার অঙ্গাঙ্গী একটা সম্পর্ক, সে তো আমরা সবাই জানি, সবাই। সর্বশেষ যে প্রতিষ্ঠানে তিনি চেয়ারম্যান ছিলেন গ্রামীণ টেলিকমের, তিনি তো প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে সেখান থেকে রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু তার একটা প্রভাব তো সব জায়গাতেই রয়েছে। এবং যে কেউ সার্চ করলে দেখতে পারবেন এখনো পর্যন্ত গ্রামীণ ফোনের সঙ্গে, যেহেতু নরওয়ের টেলিনর মূল মালিকানায়, তাদের সঙ্গে শেয়ারে রয়েছে গ্রামীণ টেলিকমের 10%। তাহলে এ কথা তো স্পষ্ট, বিশেষ বিবেচনায় বিশেষ একটি উপলব্ধির জায়গা থেকে, অথবা আমরা স্বজনপ্রীতি বলবো না কি বলবো জানি না, বুঝতে পারছেন কি বলতে চাইছি, সেই জায়গা থেকে তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের নাম উল্লেখ করলেন কিনা? উত্তরটা খুব সহজ। এবং প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যখন শপথ নিয়েছেন সংবিধানের অধীনে, তিনি তো এই শব্দগুলো উচ্চারণ করেছেন যে রাগ, বিরাগ, অনুরাগের বশবর্তী হয়ে আমি কারোর প্রতি কোনো আচরণ করব না। তাহলে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের প্রতি বিশেষ অনুরাগের বশবর্তী হয়েই তো তিনি স্পেসিফিক্যালি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের কথা উল্লেখ করেছেন যে স্টারলিংকের একটি সম্প্রসারিত অংশ হতে পারে। কেন অন্য কারোর নাম এলো না? আর অন্য কারোর নাম আসবে কেন? আমি সেটাও প্রশ্ন তুলতে চাই, আসার তো কথা না, কিন্তু তিনি করেছেন। তাহলে কি তিনি শপথ ভঙ্গ করেননি? এবং এই যে তড়িঘড়ি সব ধরনের ব্যবস্থা করা স্টারলিংকের সঙ্গে, যেটি প্রথমে বলছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের একটি উষ্ণ সম্পর্ক রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী তহবিলে ইলন মাস্ক অনুদান দিয়েছে, ডোনেট করেছে, এবং এখন একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে ডোনাল্ড ট্রাম্পের যেই রাজনৈতিক বা প্রশাসনিক যেই কার্যাবলী, তার খুব কাছাকাছি ইলন মাস্ক। এবং ইলন মাস্কের মাধ্যমে ডক্টর ইউনূসের যে যাওয়ার প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি পৌঁছানো বা একটা ভালো সম্পর্ক তৈরি করা, এইগুলোর পেছনেও তো অনেক কারণ রয়েছে, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে আমার মনে হয় না। কিন্তু সেটি করতে গিয়ে তিনি যে তার এখতিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী কাজগুলো করলেন। গাজার আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে রাষ্ট্রপতির বিষয়ে বা দেশের বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে। মানে দেশের যে মধ্যে যে অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে, যে কোনো একটা বিষয় নিয়ে আন্দোলনে নেমে যায় সাধারণ মানুষরা। গতকালও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে
অনেক কিছু হয়ে যায় গত রাত্রে, এগুলা বিষয়ে অনেক দেখিয়েছি, অনেকের বক্তব্য এখানে দেখিয়েছি দর্শক শ্রোতা। যেখানে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু অনেক কথা উঠে যে ডক্টর ইউনূস নাকি দেশটা শান্ত করতে পারতেছেন না, তাই বলে ডক্টর ইউনূসকে নিয়েও অনেকে অনেক কথা বলে বা অনেকে বক্তব্য ছড়ায়, তারা ডক্টর ইউনূসকে চায় না। দর্শক শ্রোতা, তাদের কথা শুনে আপনারা বিভ্রান্তির মুখে পড়বেন না। এই জন্যই এই নিউজটার মাধ্যমে আপনাদেরকে সাবধান করে দিতে চাই যে এই কথাগুলো আপনারা শুনবেন না, এবং যে নিউজগুলো আমাদের দেশের মধ্যে মানে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বক্তারা আছেন এখানে, তাদের নিউজগুলো মানে স্পিকাররা, তাদের নিউজগুলো কিন্তু আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের দেশের নিউজগুলোকে রিপ্রেজেন্ট করে। তাদের কথাগুলো আপনারা শুনবেন এবং তাদের অনেক কথা এখানে আপনাদেরকে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।